এসি অফ করবেন না খবরদার। ওকে দাঁড়ান, আমার এখন আসা নেই। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 26, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। ঠিক যেমনি কথা দিয়েছিলাম তেমনি চলে এসেছি তোমাদের সামনে এইচএসসি 26 টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়ে। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন হওনি তারা জলদি জলদি জয়েন হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। আমরা খুব দ্রুত উইদিন এ শর্ট টাইম আমরা ক্লাসটা শুরু করবো। ওকে, আমরা কিন্তু বলেছিলাম ক্লাসটা আমরা 7টায় শুরু করব, বাট আমরা কিন্তু মাগরিবের নামাজের বিরতি প্লাস তোমাদের একটু রেস্টের ব্যাপার আছে, এই সকল জিনিস কনসিডার করেই কিন্তু আমরা 2-3 মিনিট লেটে শুরু করছি। তোমরা সবসময় বলো যে ভাইয়ারা খালি একটার পর একটা ক্লাস নিতে থাকে, আমাদের কথা চিন্তা করে না, আমরা কি করব না করব। তোমাদের কথা চিন্তা করি বলেই তোমাদের জন্য এগুলো করতেছি, না হলে তো তোমাদের জন্য এত এফোর্টস এত কষ্ট আমরা করতাম না। তোমরাই আমাদের মেইন এবং ফাইনাল প্রায়োরিটি, বিধায় তোমাদের জন্য আমাদের এই সকল প্ল্যান। প্রিন্স দিয়াম লিখেছেন চলে এসেছি ভাইয়া। ওকে, তোমরা আর 2-1 জন চলে আসো, তাহলে আমরা শুরু করে দিব। তোমরা যারা যারা ক্লাসে জয়েন হওনি তারা একটু জলদি জয়েন হয়ে যাও। ওকে, আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও, আমরা কিন্তু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। তোমাদের রেসপন্সের উপরেই কিন্তু আমাদের ক্লাস ডিউরেশনটা কীরকম হবে এটা ডিপেন্ড করে। ওকে, সো পড়াশোনা জিনিসটা কিন্তু এমনি আমাদের সকলের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বোরিং লাগে, বাট এই বোরিং জিনিসটাকে যদি আমরা অ্যাকচুয়ালি বোরিংভাবে চিন্তা করি তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য খুবই পেইনফুল হয়ে যায়। সো ক্লাস হতে হবে ইন্টারেস্টিং, মজার ছলে। ওকে, আমরা সেই ওয়েতে আমরা আমাদের কঠিন যে টপিকগুলো আছে সেই জিনিসগুলোকে আমরা খুব সহজে সলভ করে ফেলবো। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকে প্রথম এমসিকিউটা কি আছে চলো তো একটু দেখি। আমাদের আজকে ফার্স্ট এমসিকিউ, পার্সোনা শব্দটি কোন ধরনের শব্দ? পার্সোনা শব্দটি কোন ধরনের শব্দ? জার্মান শব্দ, ইংলিশ শব্দ, ল্যাটিন শব্দ, জাপানি শব্দ? পার্সোনা শব্দটির উৎপত্তি স্থল কোথায় বা পার্সোনা শব্দটির আদি গোত্র কোথায়? এটা কি জার্মান শব্দ, ইংলিশ শব্দ, ল্যাটিন শব্দ নাকি জাপানি শব্দ? আশা করি এই কোয়েশ্চেনটা খুবই সিম্পল অ্যান্ড সিলি একটা কোয়েশ্চেন, এটা প্রত্যেকের পারা উচিত। তোমাদের ভেতর কেউ যদি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে না পারো, বাবা তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার কোনোই দরকার নেই, একদম সোজা সাপটা কথা। পার্সোনা শব্দটি কোন ধরনের শব্দ বা কোন শব্দ থেকে এসেছে? জার্মান শব্দ, ইংলিশ শব্দ, ল্যাটিন শব্দ নাকি হচ্ছে জাপানি শব্দ? সুমাইয়া স্বপ্ন আসসালামু আলাইকুম ভাইয়া। সালিম আহমেদ আসসালামু আলাইকুম, অনেকদিন পরে লাইভ ক্লাসে চলে আসলাম। সাদিয়া ফ্রিন আসসালামু আলাইকুম, মরিয়ম খাতুন আসসালামু আলাইকুম। সকলকে ওয়ালাইকুম আসসালাম, একবারে এত সালাম দিয়ে লাগবে না, সকলকে ওয়ালাইকুম আসসালাম। না এইটার অ্যান্সার করো, 1 নম্বরের অ্যান্সার করো। 1 নম্বরের অ্যান্সার কত হবে? পার্সোনা শব্দটি কোন ধরনের শব্দ বা কোন শব্দ থেকে এসেছে? জার্মান শব্দ, ইংলিশ শব্দ, ল্যাটিন শব্দ, জাপানি শব্দ? সালিম আহমেদ লিখেছেন 1-এর গ। হ্যাঁ, তোমার পার্সোনা শব্দটি একটি ল্যাটিন শব্দ। পার্সোনা শব্দটির উৎপত্তি স্থল কোথায়? পার্সোনা শব্দটির উৎপত্তি স্থল হচ্ছে তোমার ল্যাটিন ভাষা থেকে। ওকে, প্রিন্সিয়াম 1-এর গ, মরিয়ম খাতুন 1-এর গ। ঠিক আছে, তাহলে আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। তোমরা যে সকল কোয়েশ্চেনের অ্যান্সার জানবা না, তোমরা আমাকে ফ্র্যাঙ্কলি বলবা যে ভাই এটার অ্যান্সার আমি জানি না, লেট মি নো, দেন আই উইল নো ইউ দ্যাট। ওকে, কারণ তোমরা যে সব কিছু একদম শিখে আসছো, জেনে আসছো এমন কিন্তু না। তোমরা সকল কিছু জানো না বিধায় তোমরা আজকে টাকা দিয়ে কোর্সটা এনরোল করছো। তোমরা যদি একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতা, তোমরা জীবনে ওই কোর্স টাকা দিয়ে এনরোল করতা না। সো তুমি যে টাকা দিয়ে কোর্সটা এনরোল করছো, কোর্সটা তোমার জন্য হালাল করে নেওয়ার জন্য তোমার জানার যত জায়গা আছে, তোমার কমেন্ট বক্স ওপেন। তোমরা যেহেতু আমাদের সামনে নেই, আমরা হচ্ছে ক্যামেরা লেন্সের এই পারে, তোমরা ক্যামেরা লেন্সের ওই পারে। সো তোমাদের সাথে আমাদের ইন্টারাক্ট করার একমাত্র ওয়ে হচ্ছে কমেন্ট সেকশন। সো সেইখান থেকে তোমার যতটা সম্ভব আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার থাকে তোমরা সেটা নিয়ে নিবে। সাদিয়া ফ্রিন 1-এর সি, সুমাইয়া স্বপ্নে 1-এর সি। হ্যাঁ, 1 নম্বরের অ্যান্সার হয়েছে। আমরা তাহলে 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে কি আছে দেখো তো। পার্সোনা, আগেরটাই আমরা দেখছিলাম যে পার্সোনা শব্দটি কোন শব্দ, আর এখানে আসছে পার্সোনা শব্দটির অর্থ কি? তোমার ব্যক্তিত্ব, মুখোশ, মানুষ নাকি প্রাণী? পার্সোনা শব্দটির অর্থ কি? ব্যক্তিত্ব, মুখোশ, মানুষ নাকি প্রাণী? 6 নম্বরের অ্যান্সারটা করো। পার্সোনা শব্দটির অর্থ কি? ব্যক্তিত্ব, মুখোশ, মানুষ নাকি প্রাণী? এই পার্সোনা শব্দ থেকে কিন্তু তোমার পার্সোনালিটি এসেছে। পার্সোনালিটি এর উৎপত্তি কোথা থেকে? পার্সোনা থেকে। পার্সোনালিটি, পার্সোনালিটি শব্দটা আসছে হচ্ছে তোমার পার্সোনা থেকে।
হ্যাঁ সিয়াম, তুমি চলে এসেছো, আমি দেখতে পাচ্ছি, এখন ক্লাসে মনোযোগ দাও। পার্সোনালিটি শব্দটা এসেছে তোমার পার্সোনা থেকে। এখন পার্সোনা শব্দটির অর্থ কি? পার্সোনা শব্দের অর্থ কি? ব্যক্তিত্ব, মুখোশ, মানুষ নাকি প্রাণী? পার্সোনা শব্দের অর্থ কি? ভাইয়া আমার অষ্টম অধ্যায় অনেক সমস্যা, অধ্যায় একটু বেসিক থেকে পড়ায় না। আজকে তো এখন মাত্র সেকেন্ড অধ্যায় করতেছি ভাইয়া। তুমি যেদিন অষ্টম অধ্যায় থাকবে তুমি আমাকে বলবা তোমার কত বেসিকে যাওয়া লাগে, তার থেকে বেশি বেসিকে চলে যাবো, কোনো টেনশন করার দরকার নেই। সুমাইয়া স্বপ্না লিখছে হচ্ছে 2-এর খ, সাদিয়া আফরিন 2-এর খ, সালিম আহমেদ 2-এর খ, মরিয়ম খাতুন 2-এর খ, আনন্দ সরকার 2-এর খ। হ্যাঁ, পার্সোনাল শব্দটির অর্থ হচ্ছে মুখোশ। এই দেখো, আমাদের পার্সোনালিটি বা ক্যারেক্টারিস্টিক্স, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? এখন কি করে আমরা অনেক সময় আমরা মানুষের সামনে আমাদের ট্রু শেড দেখাই, অনেক সময় ফেক শেড দেখাই। অনেক সময় আমরা মানুষের সামনে খুব অ্যাক্টিং করি যে আমরা একজন ফেরেস্তা, একদম ভাজা মাছটা উল্টাই খাইতে জানি না। আবার অনেক সময় আছে আমরা আমাদের অ্যাকচুয়াল শেড যেটা, আমরা সেটাকে মানুষের সামনে শো করি। যেই সকল মানুষগুলো এই যে ফেক শেডগুলো দেখায়, এরাই হচ্ছে দুনিয়ার নাম্বার 1 বাটপার, ছোট লোক, খবিস 1 নম্বরে। সো যারা হচ্ছে ফেক শেডগুলো দেখায় তাদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকার চেষ্টা করবা। সো পার্সোনা শব্দটি আমাদের যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলোকে আমাদের চেহারার উপরে, আমাদের ব্যক্তিত্বের উপর একটা মুখোশের ছাপ ফেলে না, যে কেউ হয়তো আমরা আমাদের অ্যাকচুয়াল শেডটা দেখাচ্ছি, কেউ আমাদের ফেক শেডটা দেখাচ্ছি। সো এইখান থেকেই হচ্ছে তোমার পার্সোনা শব্দটি আসার। পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ, মুখোশের থেকেই তোমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দটির উৎপত্তি। ওকে, সো আমি আশা করবো আমার স্টুডেন্টরা অ্যাটলিস্ট কেউ এখানে ফেক পার্সোনালিটি শো করবে এমন কেউ নাই। পার্সোনালিটির ভিতরে অনেকগুলা তোমার টাইপ আছে। এর ভিতরে বর্তমানে তোমার আমাদের সমাজে সবচেয়ে বড় রকমের একটা ডিসঅর্ডার যেটা আছে সেটা হচ্ছে তোমার বর্ডার লাইন পার্সোনালিটি। স্টে অ্যাওয়ে ফ্রম বর্ডার লাইন পার্সোনালিটি। এরপর আছে নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানুষদের কাছ থেকে লাইফে 1000 টাইমস দূরে থাকবা। তোমার লাইফে যদি কোনো নার্সিসিস্ট টাইপের পার্সন থাকে, তোমার লাইফ দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে। তুমি নিজে যদি একটা নার্সিসিস্ট পার্সোনালিটির হও, তুমি আজকেই ভাই যে কোনোভাবে হোক একটা সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে তুমি তার কাউন্সিলিং নিবা। আদারওয়াইজ তুমি তোমার নিজের লাইফ তো নষ্ট করবাই, তোমার বাবা মা, তোমার পরিবার, বন্ধু বান্ধব, ইভেন ইন ফিউচারে তোমার যে লাইফ পার্টনার আসবে, তুমি কিন্তু তার লাইফটাও হেল্প করে ফেলবা তোমার মনের অজান্তেই। সো এই যে বর্ডার লাইন পার্সোনালিটি, তারপরে হচ্ছে তোমার নার্সিসিজম, এই সকল ওয়ার্ডগুলোর সাথে কিন্তু তোমার আজ থেকে 30-40 বছর আগে মানুষজনের খুব একটা পরিচিত ছিল না। বাট বর্তমানে যত যুগের সাথে আমরা তাল মেলাচ্ছি, আমরা যত আপডেট হচ্ছি, আমাদের জেনারেশন যত আপডেট হচ্ছে, তত কিন্তু এই সকল নতুন নতুন ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হচ্ছি। সো আশা করবো যে এইরকম মানুষজন অ্যাটলিস্ট যাতে না থাকে, কারো জীবনে যাতে না থাকে। ভাইয়া কারেন্ট থাকে না যেন লাইভ ক্লাস করতে পারি না, আগের থেকে বলে রাখলাম। লাইভ যদি কারেন্ট না থাকে তখন তুমি নেট কিনে করবে, নেট কিনে টাকা না থাকলে যখন কারেন্ট আসবে পরে বাকি ক্লাস দেখে নিবা। সাদিয়া ফ্রিন, আমি আছি ভাইয়া। হ্যাঁ সাদিয়া, আমি তোমাকে দেখছি, তোমাদের সকলকেই দেখতেছি। আসো পরেরটাই চলে যাই। 3 নম্বর কোয়েশ্চেনে কি আছে? ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের একটি গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে কি করে, তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। সংজ্ঞাটি কে দিয়েছেন? গর্ডন অলপোর্ট, ওয়াল্টার মিশেল, মান, বাস্কিটস এবং জার্বিং। ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের একটি গতিময় সংগঠন যেটি কি করে, যেটি ব্যক্তির সঙ্গে তার পরিবেশের অনবদ্য অভিযোজন সম্পর্ক তৈরি করে। মন্তব্যটি কার? মন্তব্যটি কি তোমার গর্ডন আলপোর্টের নাকি হচ্ছে তোমার ওয়াল্টার মিশেলের? মন্তব্যটি কি মানের নাকি তোমার বাস্কিটস এবং জার্বিং এর? 3-এর অ্যান্সার কত হবে? যারা যারা জানো জলদি জলদি করে ফেলো, আর যারা জানো না তারা বলো যে ভাই জানি না, বলে দেন। আমি একটা নাদান মানুষ, পড়াশোনা করি নাই, এখন ঠেকা খেয়ে আসছি আপনার কাছে, এখন বলে দেন। 3-এর অ্যান্সার কত হবে? ব্যক্তিত্ব হলো একটি মনোদৈহিক প্রক্রিয়া সমূহের গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে ব্যক্তির অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। সংজ্ঞাটি কার? গর্ডন অলপোর্ট, ওয়াল্টার মিশেল, মান নাকি হচ্ছে তোমার বাস্কিটস এবং জার্বিং। 3-এর অ্যান্সার কত হবে? প্রিন্সিয়াম লিখছে 3-এর ক, মরিয়ম খাতুন 3-এর গ। কার অ্যান্সার নিব? তোমরা যদি এক একজন এক একটা অ্যান্সার দাও, এ তো কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। এইখানে অ্যান্সারটা আমার আনফর্চুনেটলি আমি মেয়েদের পক্ষ নিতে পারতেছি না, এখানে অ্যান্সারটা হচ্ছে আমার সিয়ামের পক্ষে যাবে। এখানে অ্যান্সার হচ্ছে ক নাম্বার, গর্ডন অলপোর্ট। তোমার ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের একটি গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে কি করে, ব্যক্তির অনবদ্য অভিযোজন নির্ধারণ করে। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে তোমার গর্ডন অলপোর্টের। ঠিক আছে, সুমাইয়া স্বপ্না লিখছে 3-এর ক। হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে। মরিয়ম তোমার অ্যান্সারটা কারেক্ট করে নিও। আনন্দ সরকার জানে না তো হচ্ছে বলে দিলাম। সেলিম আহমেদ কনফিউজ আছে, জানি না, এই যে এখন বলে দিলাম, এটা হচ্ছে তোমার গর্ডন অলপোর্ট। পরের কোশ্চেন 4 নম্বরে কি আছে? 4 নাম্বারটা দেখি। ব্যক্তিত্ব হলো সময় এবং পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত আচরণ এবং চিন্তার এক বিশেষ ধরন যা একজন ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে পৃথক করে। সংখ্যাটি কার? ব্যক্তিত্ব হলো সময় এবং পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ যা চিন্তার এ বিশেষ ধরন যা কি করে, একজন ব্যক্তিকে অপর একজন ব্যক্তি থেকে পৃথক করে তোলে। উক্তিটা কে দিয়েছেন? গর্ডন অলপোর্ট, ওয়াল্টার মিশেল, মান নাকি বাস্কিটস এবং জার্বিং? উক্তিটা কার বলো? ব্যক্তিত্ব হচ্ছে সময় এবং পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত আচরণ। এই যে এইটা কিন্তু মাথায় রাখবা, সময় এবং পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত আচরণ যা কি করে, যা হচ্ছে একজন ব্যক্তি থেকে আরেকজনকে পৃথক করে। তোমরা যখন সিকিউর অ্যান্সার করবা, তোমাদেরকে বারবার করে বলতেছি, হাত পা ধরে হলেও বলতেছি যে যখন যেই
সাইকোলজিস্ট নিয়ে তুমি লিখবা, কাইন্ডলি তার মনে করো কোনো একটা বৃহৎ কর্ম বা হচ্ছে তার কোনো সিগনিফিকেন্ট কোনো কাজ, তার কোনো বই থাকতে পারে, যদি তার লাইফে কোনো এক্সপেরিমেন্ট থেকে এক্সপেরিমেন্ট, এগুলা কাইন্ডলি মেনশন করার চেষ্টা করবা। ওকে, তাহলে এই উক্তিটা কার? উক্তিটা কি তোমার অলপোর্টের, ওয়াল্টার মিশেলের, মানের, বাস্কিটসের নাকি জার্বিংয়ের? প্রিন্স সিয়াম লিখছে 4-এর ঘ, মরিয়ম খাতুন 4-এর ক। এই যে অ্যাট দিস টাইম, এই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি হচ্ছে একটু মেয়েদের সাপোর্ট নিচ্ছি, মেয়েদের অ্যান্সারটা ঠিক আছে। হ্যাঁ, ও ও না, মরিয়ম এবারও ভুল অ্যান্সার দিছো, সরি। আমি মানে চাইলেও মেয়েদের পক্ষ নিতে পারতেছি না, প্রত্যেকবার ছেলেরাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। এইটার অ্যান্সার হচ্ছে তোমার বাস্কেটস এবং জার্বিং। বুঝতেছি না মেয়েরা আজকে তো পিছায় আছে কেন। সিয়াম লিখছে হচ্ছে 4-এর ঘ, মরিয়ম লিখছে 4-এর ক। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 4-এর ঘ নাম্বার। ব্যক্তিত্ব হলো সময় এবং পরিবেশের মধ্যে দিয়ে অতিক্রান্ত আচরণ এবং চিন্তার এক ধরন, যা এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিকে পৃথক করে। এটার মন্তব্যটা কার? মন্তব্যটা হচ্ছে বাস্কেটস এবং জার্বিংয়ের। তাহলে আমরা পরের কোয়েশ্চেনটা চলে যাই। আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনে কি আছে একটু দেখি। শেলডন দৈহিক টাইপগুলোর সাথে সঙ্গতি রেখে মানসিক বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ব্যক্তিত্বকে কয় ভাগে বিভক্ত করেন? শেলডন দৈহিক টাইপগুলোর সাথে সঙ্গতি রেখে মানসিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বকে কয় ভাগে বিভক্ত করেন? 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে। শেলডনের মতে তোমার এই যে মানসিক যে বৈশিষ্ট্যগুলো, মানসিক বৈশিষ্ট্যগুলোর সাথে দৈহিক টাইপের সঙ্গতি রেখে তিনি ব্যক্তিত্বকে কয় ভাগে বিভক্ত করেন? 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে। এটার অ্যান্সার কত হবে? যারা যারা জানো জলদি জলদি করো। আর যেসব এতিমরা জানো না তারা বলো যে ভাই আমি দুস্থ ফকির নিয়ে আমি অ্যান্সার জানি না, আমাকে অ্যান্সার বলে দেন। এই তোমাদেরকে দুস্থ বলে তোমরা কি আবার মাইন্ড করতেছো নাকি? আবার মাইন্ড করো না কিন্তু, তোমাদের সাথে মজা করতেছি। তোমাদের সাথে আমাদের ডিস্টেন্সটা যাতে দূরের মনে না হয়, তোমাদের সাথে যাতে আমরা ক্লোজলি মিশতে পারি, এই জন্যই কিন্তু তোমাদের সাথে মজা টজা করি। তোমরা যদি আবার এতে মাইন্ড করো বইলে আর জীবনে কোনোদিন করবো না, এই যে কান ধরে রাখতেছি। তোমরা প্রত্যেকে আমার ছোট ভাই বোনের মতো, সব বড় ভাই তো ছোট ভাই বোনের সাথে মজা করবেই, তাই না? যদি তারপরেও যদি কেউ কিছু মাইন্ড করে থাকো বললো যে ভাই আমার এগুলো ভালো লাগে নেই, দেন আমি আর জীবনে করবো না, এই যে অ্যাডভান্স কান ধরলাম। ওকে, তাহলে এইটার অ্যান্সার কত হবে? শেলডন দৈহিক টাইপগুলোর সাথে সঙ্গতি রেখে মানসিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে ক নাম্বার, 3 ভাগ। শেলডন দৈহিক টাইপগুলোর সাথে সঙ্গতি রেখে মানসিক বৈশিষ্ট্যকে 3 ভাগে ভাগ করেন। ওকে, এই যে হ্যাঁ, আনন্দ সরকার লিখছে 5-এর ক সিয়াম, 5-এর ক স্বপ্নে জানে না। এটা অ্যান্সার হচ্ছে ক নাম্বার। সাদিয়া ফ্রিন 5-এর ক, সালিম আহমেদ 5-এর ক। হ্যাঁ, তোমরা যারা 5-এর অ্যান্সার ক দিয়েছো তোমাদের প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে। এবার পরেরটায় চলে যাই। ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেন্টিমেন্ট নামক এক ধরনের মোট আর্গ। এই মতবাদটি কার? ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটা? ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করা হচ্ছে সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্ট নামক এক ধরনের আর্গ, এই মতবাদটি কার? আলপোর্টের, ক্যাটেলের, ফ্রয়েডের নাকি হচ্ছে তোমার কার্ল রোজার্সের? মতবাদটি কার বলো তো? ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটা? ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে বা পার্সোনালিটির উপরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে হচ্ছে সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্ট হচ্ছে মোট এক ধরনের আর্গ। এই মতবাদটি কার? আলপোর্টের, ক্যাটেলের, ফ্রয়েডের নাকি হচ্ছে তোমার কার্ল রোজার্সের? ভাইয়া কালকে একটু পরে আবার দ্রুত চালাই দিবেন, গরম লাগতেছে। ভাইয়া কালকে একটা প্ল্যাটফর্মের ফ্রি ক্লাস দেখে জয়েন হয়ে কমেন্ট করছিলাম, আই এডুকেশন সেরা প্ল্যাটফর্ম অনলাইন জগতের, বলার সাথে সাথে ওই স্যার ব্লক করে দিল। থাক, বাদ দাও। যে শোনো, যারা সেরা তাদের কখনো মার্কেটিং করতে হয় না, ঠিক আছে? আমাদের মার্কেটিং হচ্ছে আমাদের স্টুডেন্টরা। আমাদের কখনো মার্কেটে এসে বাজায় বেড়াইতে হয় না, আমাদের কখনো 40-50 ঘন্টার ক্লাস নিতে হয় না। আমরা জানি ক্লাসের কোয়ালিটি টাইম কতটুকু, ক্লাসে কতটুকু এফোর্ট দিতে হবে, এইটুক জিনিস আমাদের মাথায় থাকে বিধায় আমাদের আলাদা করে কোনো মার্কেটিং করা লাগে না। আমাদের মার্কেটিং আমাদের স্টুডেন্টরাই করে। আর যাদের মনে করো নিজেদের নিয়ে ল্যাক অফ কনফিডেন্স আছে, যাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভুল, তাদেরই হচ্ছে বারবার এরকম ভালগারিটির মাধ্যমে মার্কেটিং করতে হয়। বাট এইসব জিনিস আজ পর্যন্ত আই এডুকেশন কোনোদিন করেই নাই, না ইন ফিউচারে কোনোদিন করবে ইনশাল্লাহ। সো মার্কেটে কারোর সাথে কম্পেয়ার দেওয়া বাদ দাও। আই এডুকেশনের তুলনায় একমাত্র আই এডুকেশন নিজে। মার্কেটে কে কী করতেছে এইসব জিনিস আই এডুকেশন কখনো ফলো করে না, বরং এন্টায়ার মার্কেটটাই সবসময় আই এডুকেশনকে ফলো করে তাদের আইডল হিসেবে। সো আমরা যে প্রাইম লেভেলে আছি, আমরা আমাদের প্রাইমারটা সবসময় ধরে রাখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ব্যক্তিত্বের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেন্টিমেন্ট নামক এক ধরনের মোট আর্গ। মতবাদটি কার? আলপোর্টের, ক্যাটেলের, ফ্রয়েডের নাকি হচ্ছে কার্ল রোজার্সের? উক্তিটা কার? উক্তিটা হচ্ছে তোমার খ নাম্বার, ক্যাটেলের। প্রিন্সিয়াম লিখছে 6-এর খ, সুমাইয়ার স্বপ্ন 6-এর খ। হ্যাঁ, যারা 6-এর খ লিখছে তাদের অ্যান্সার ঠিক আছে। আর আমরা জানি আমরা আমাদের স্টুডেন্টকে কি কি প্রোভাইড করি, আমরা তাদেরকে কতটুকু কথা দিই, আর আমরা আমাদের কমিটমেন্টের বাইরে যেও আমরা তাদের জন্য করি কিনা, এইটার একমাত্র পোস্টার বা আমাদের মার্কেটিং হচ্ছে আমাদের স্টুডেন্টসরা। আমাদের স্টুডেন্টসরাই বলবে যে আমরা কেমন। আমাদের কখনো মার্কেটে বা খালি জায়গায় যে বাজায় বেড়াইতে হয় না। একটা কথা মাথায় রাখবা, ফাটা কলসি সবসময় বাজে বেশি, ফাটা কলসি সবসময় বেশি করে বাজে।
7 নম্বরে আসো। 7 নম্বরে কি আছে? তোমার সাহিত্যিক কোন ধরনের ব্যক্তিত্ব? সাহিত্যিক কোন ধরনের ব্যক্তিত্ব? অন্তর্মুখী, বহুমুখী, নাকি উভয়মুখী, নাকি অসম্ভবী? একজন মানুষ যে কিনা সাহিত্যিক, তার পার্সোনালিটিটা কোন ধরনের? সে কি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, নাকি হচ্ছে তোমার অ্যাম্বিভার্ট, নাকি হচ্ছে তোমার অসম্ভবী বা ইম্পসিবল, কোনটা? এখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট শব্দের সাথে পরিচিত। সরি, এক সেকেন্ড। একটা হচ্ছে তোমার ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী, আরেকটা হচ্ছে তোমার এক্সট্রোভার্ট বা বহির্মুখী। আচ্ছা, তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমাদের সাথে তো এতদিন আমি সমাজকর্ম ক্লাস নিলাম, মনোবিজ্ঞান প্রথম পত্র শেষ হয়ে গেল, এই যে দ্বিতীয় পত্র ক্লাস নিচ্ছি, তাই না? এতদিন যে তোমরা আমার সাথে ক্লাস করলা, আমাকে দেখে তোমাদের কি মনে হয়? আমি কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট? আরেকটা হচ্ছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট, বাট এটা ম্যাক্সিমাম মানুষ জানে না। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এই দুইটার ভেতরেই থাকে, বাট মাঝখানের সিচুয়েশনটা হচ্ছে তোমার অ্যাম্বিভার্ট। এই দুইটার মাঝখানের সিচুয়েশন হচ্ছে তোমার অ্যাম্বিভার্ট। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ফারহান ভাইয়ের ক্লাসটা এতদিন করলা, ফারহান ভাইকে কি মনে হয়? ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট? বলো। আমি কোনটা বলো তো? আমার পার্সোনাল, তোমাদের সাইকোলজি পড়াচ্ছি, পার্সোনালিটি পড়াচ্ছি, তাহলে আমার সাইকোলজিটা কি দেখি, আমার পার্সোনালিটি তোমরা ফিগার আউট করতে পারো কিনা? সিয়াম লিক্সের 7 ক, সাদিয়া আফরিন 7 ক, সুমাইয়া স্বপ্নের 7 ক, অন্তর্মুখী। আচ্ছা হ্যাঁ, সাহিত্যিকের ব্যক্তিত্ব তো জানলাম, এটার অ্যান্সার ক নাম্বারই, ঠিক আছে। যারা 7 ক বলছো ঠিক আছে। এখন আমার পার্সোনালিটি বলো, আমার সাথে কোনটা? ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট? দেখি তাহলে বুঝবো তোমরা কোন লেভেলে সাইকোলজিস্ট হয়েছে, তোমাদেরকে কি পড়াচ্ছে, তোমরা কি শিখতেছো, আদৌ কিছু শিখতে পারছো কিনা। তোমরা হচ্ছে আমার উপর বুদ্ধি অভিক্ষা চালাও। আমাকে কোনটা মনে হচ্ছে, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট? সাদিয়া আফরিন লিখছে এক্সট্রোভার্ট। আচ্ছা, কি দেখে এক্সট্রোভার্ট মনে হলো সাদিয়া? আর বাকিরা? না, সাদিয়া ভালো কথা লিখছে, হ্যাঁ এক্সট্রোভার্ট মানা যায়, এক্সট্রোভার্ট মানা যায়। সেলিম আহমেদ, আপনি এক্সট্রোভার্ট? আচ্ছা, কি ব্যাপার সবাই খালি এক্সট্রোভার্ট বলতেছে কেন? মানে এক্সট্রোভার্ট, তোমরা যে আমাকে এক্সট্রোভার্ট হিসেবে অ্যাড্রেস করতেছো, মানে আমার কোন পার্সোনালিটি বা আমার কোন কোয়ালিটিসটা দেখে তোমার আমাকে এক্সট্রোভার্ট হিসেবে মনে হচ্ছে? বলো। এর ভিতরে তোমাকে পার্সোনালিটি আমি কমপ্লিট করাই দিব, অ্যান্সার করো, আমি তোমাকে বুঝাচ্ছি। তুমি আমাকে যে জাজ করতেছো, এই জাজ করার ভেতরে আমাকে যদি মনে করো তুমি একটা এক্সট্রোভার্ট বললা, ঠিক আছে, আমি মানলাম আমি এক্সট্রোভার্ট। এখন তোমার আমার কোন ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনালিটি দেখে তোমার মনে হচ্ছে যে আমি একজন এক্সট্রোভার্ট পার্সন? আনন্দ সরকার, আপনি বহির্মুখী। বাহ, এ তো বাংলাবিদ চলে আসছে, একদম বাংলায় লিখে দিচ্ছে, আপনি বহির্মুখী। ওকে, আচ্ছা এখন আমি যদি আমার ব্যাপারে অনেস্ট অপিনিয়ন দিই, আমি হচ্ছে একজন অ্যাম্বিভার্ট পার্সন। অ্যাম্বিভার্ট পার্সন কারা? এক্সট্রোভার্ট হচ্ছে মনে করো যে প্রত্যেকটা মানুষের সাথে খুব ফ্ললেসভাবে মিশতে পারে, এটা হচ্ছে সোশ্যালের একটা ব্যাপার। বাট এক্সট্রোভার্ট মানুষ কি, যে সব কিছু প্রকাশ করে। ইন্ট্রোভার্ট মানে কি, যে সব কিছু নিজের ভেতর প্রসেস করে বা কাউকে শেয়ার করে না। আমরা একদম সহজভাবে বুঝি, যে কাউকে কোনো কিছু শেয়ার করে না, সব কিছু নিজের ভেতর চাপা রাখে, সকল কিছু নিজের ভিতরে নিজে প্রসেস করে, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর যে হচ্ছে মনে করো সব কিছু শেয়ার করে, বহির্মুখী, নিজের পুরো বিষয়টা এক্সপ্রেস করে, সেটা হচ্ছে এক্সট্রোভার্ট। আর অ্যাম্বিভার্ট কোনটা? অ্যাম্বিভার্ট হচ্ছে সেই পার্সন, সে এক্সপ্রেস করবে নাকি নিজের ভেতর জমা রাখবে, এটা ডিপেন্ড করে তার সামনে কোন মানুষটা আছে তার উপরে। আমার সামনে যে মানুষটা আছে তার সাথে আমার সম্পর্কটা কীরকম, তার সাথে আমার কমফোর্ট জোন কীরকম, তার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করতেছে কিনা, তার সাথে আমার ভাইভ ম্যাচ করতেছে কিনা, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমার পার্সোনালিটি ডিপেন্ড করে। আমি নিজেকে হচ্ছে একজন অ্যাম্বিভার্ট হিসেবে জানি, আমি প্রত্যেকটা মানুষের সাথে মিশতে পারি, আমি তাহলে একজন সোশ্যাল পার্সন। আমার সাথে যদি আমি কখনো অ্যানোয়িং পার্সন, আমি সোশ্যাল পার্সন, আমি প্রত্যেকের সাথে মিশতে পারি, বাট আমি প্রত্যেকটা মানুষের সাথে মেশার লিমিট জানি। আমি কার সাথে কতটুকু মিশবো এইটা আমার ডিপেন্ড করবে আমার সামনে যে মানুষটা আছে তার সাথে আমি মেন্টালি রিলেট করতে পারতেছি কিনা, তাকে আমি ক্যাচ করতে পারতেছি কিনা, সে কি আমার ভাইবের টাইপের, আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে একটা জিনিসকে সুন্দর দেখি, সে কি আমার মতো করে সুন্দর দেখে, আমি যেমন একটা ডার্ক মিমস দেখে মজা পাই বা আমি যেমন একটা রিলস দেখে মজা পাই, সেও কি আমার সাথে সেমভাবে মজা পায়। এই সকল জিনিসগুলো দেখে হচ্ছে আমি ডিসাইড করব যে আমি এই মানুষটার সাথে ঠিক কতটুকু ফ্রি হব। সামনের মানুষের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে নিজের পার্সোনালিটি শো করাকে বলা হয় তোমার অ্যাম্বিভার্ট পার্সোনালিটি। সো তোমাদের ফারহান ভাইয়া হচ্ছে অ্যাম্বিভার্ট পার্সোনালিটির। ওকে, তাহলে পরেরটায় চলে যাই।
আপনি কোনো উদাহরণ দিতে গিয়ে খুব সুন্দরভাবে যাকে বলে সহজে মনোভাব জোগানোর চেষ্টা করেন। হ্যাঁ, এখন তোমাদের ক্ষেত্রে এটা, কারণ তোমরা আমার স্টুডেন্টস, তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদের ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে একদম পারফেক্টলি সিম্পলি যত ইজিলি বোঝানো যায় সেভাবে বোঝানো। সো আগে আমার তোমাদের মাইন্ড রিড করতে হবে যে তোমরা কোন কোন জায়গায় ব্লক খাইতে পারো, যে সকল জায়গায় তোমরা ব্লক খাবা সেই জায়গাগুলো কি করতে হবে আমার তোমার জন্য সহজ করে তুলতে হবে, তাইলেই না তোমার সাথে আমার মেন্টালিটি কানেক্ট করবে, তাই না? বাট তোমার সাথে যখন আমার একটা পার্সোনাল রিলেশন থাকবে, মনে করো আমি তোমার বড় ভাই বা আমি তোমার ফ্রেন্ড, ঠিক আছে, ক্লাসের বাইরে আমি যখন তোমার বড় ভাই বা আমি তোমার ফ্রেন্ড, তখন কি করতে হবে তোমার সাথে আমার একটা ভাইভ ম্যাচের ব্যাপার থাকবে, সেই সময় আমার অ্যাম্বিভার্ট পার্সোনালিটিটা সেই সময় আসবে। বাট যখন তোমার সাথে আমার ক্লাসের ভেতরে ইন্টারাকশন হবে তখন কিন্তু আমি অবশ্যই তোমার সাথে এক্সট্রোভার্ট। এখন দেখা গেল তুমি আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো যে ভাইয়া এটা বুঝাই বলেন, এখন আমি বলবো না পারবো না, তুমি তোমার মতো বুঝে নি, আমার লজ্জা লাগে বুঝাইতে, এরকম যদি করি তুমি কি জীবনে আর কোনোদিন আমার ক্লাস করবা? কোনোদিন করবা না। এইটা হচ্ছে ইন্ট্রোভার্ট পার্সোনালিটি। ওকে, সো আসো পার্সোনালিটি নিয়ে অনেক নাড়াচাড়া করলাম। আল্লাহর রাস্তে প্রত্যেকটা মানুষ, জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পার্সোনালিটি। প্রত্যেকটা মানুষ চেষ্টা করবা জীবনের পার্সোনালিটিটা ধরে রাখতে। একবার যদি তোমার পার্সোনালিটি লস হয় তুমি কিন্তু এটা জীবনে ফেরত পাবা না। একটা সে আছে যে ইফ ইউ লস্ট ইউর ওয়েলথ ইউ লস্ট নাথিং, ইফ ইউ লস্ট ইউর হেলথ ইউ লস্ট সামথিং, ইফ ইউ লস্ট ইউর ক্যারেক্টার ইউ লস্ট এভরিথিং। সো পার্সোনালিটি, ক্যারেক্টার, এই প্রত্যেকটা জিনিস নিজের সাথে খুবই ভালোভাবে পলিশ করে রাখার চেষ্টা করবা। প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করবে কিনা এটা ডিপেন্ড করবে তোমার পার্সোনালিটির উপরে। তুমি যদি একটা টাউট বাটপার হও, একটা চোর ছিনতাইকারী হও, একটা ছেঁচড়া হও, মানুষ জীবনে তোমাকে রেসপেক্ট করবে না। বাট তুমি যদি একটা ভালো ওয়েলবিং পার্সোনালিটি তুমি নিজের ভিতর বিল্ড আপ করতে পারো, একটা ম্যানলি যে ব্যাপার, মেয়েদের ভিতরে মাদারহুডের যে ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো যদি তুমি পার্সোনালি স্ট্রংভাবে নিজের ভিতর বিল্ড আপ করতে পারো, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় তুমি সম্মানিত হবা। তোমাকে সম্মানিত করার দায়িত্ব তোমার সৃষ্টিকর্তার। তুমি তোমার পরিবারের সম্মানিত হবা, তুমি তোমার পার্টনারের কাছে সম্মানিত হবা, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে সম্মানিত হবা, তোমার নেগলেক্ট, তুমি কোথাও নেগলেক্ট হবে না। সো লাইফের সবচেয়ে বড় ওয়েলথ হচ্ছে পার্সোনালিটি। যেই মানুষের জীবনে পার্সোনালিটি নাই, যার জীবনে চরিত্র বলতে কিছু নাই, তার জীবনে অ্যাকচুয়ালি কিচ্ছু নাই। তুমি যদি তোমার লাইফ থেকে একটা ওয়েলথ বা সম্পদ হারাই ফেলো, তুমি কিন্তু হার্ডওয়ার্কের মাধ্যমে সম্পদটা ব্যাক করতে পারবা, আরও বেশি সম্পদ উপার্জন করতে পারবা। তুমি যদি অসুস্থ হও, তুমি যদি তোমার হেলথ খারাপ হয়, তুমি কি করতে পারো? প্রপার টেক কেয়ারের মাধ্যমে, মেডিসিন নেওয়ার মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তুমি কিন্তু সেইটাকে আবার আগের অবস্থায় ফিরে আনতে পারবা। বাট একবার তুমি যদি তোমার লাইফে ক্যারেক্টারের উপরে কলঙ্কের দাগ লাগাও, এই কলঙ্কের দাগ কিন্তু তোমার লাইফ টাইম থেকে যাবে, এইটা কিন্তু তোমাকে লাইফ টাইম সাফার করাবে। সো এই জিনিসটাকে খুব সাবধানে শার্পলি ডিল করতে হবে। ওকে, প্রত্যেক শিক্ষকই তার ছাত্রদের জন্য বহির্মুখী। কেন, আমার কি শুধু ছাত্র ছাত্রী নাই? ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের জন্য বহির্মুখী। প্রত্যেক শিক্ষকই তার শিক্ষার্থীদের জন্য বহির্মুখী। এখন মানুষকে রেসপেক্ট করতে হয় মন মন দেখে ভাই। হ্যাঁ, এখন দেখো তোমার একটা মানুষকে ভালো লাগতেছে না, ঠিক আছে, তুমি জানো যে তার পার্সোনালিটি খারাপ, বাট ইউ হ্যাভ টু ফেস দ্যাট পার্সন। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, তোমার একদম বেয়ার মিনিমাম তোমার যে পোলাইট বিহেভিয়ার সেইটুকু করবা। হ্যাঁ, তোমার কাউকে পার্সোনালি ভালো লাগতেছে না, বাট তাকে তোমার প্রতিদিন ফেস করতে হচ্ছে, ঠিক আছে, তোমার দেখা হয়েছে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন, এইটুকু কথা তুমি বলে রেখে দিবা। তোমার সাথে তারা তো পীড়িত করার দরকার নেই। ঠিক যতটুকু ইন্টারাকশন না করলে না, ঠিক ততটুকু ইন্টারাকশন তুমি মেনটেন করবা। তোমার বিপদে, তোমার খারাপ সময় কোন মানুষগুলো পাশে আসবে সেটা তুমি কিন্তু তোমার খারাপ সময় টের পাবা। খারাপ সময় কিন্তু তোমার মানুষজনকে চেনায়, মানুষজনের পার্সোনালিটিকে চেনায়। তোমার খারাপ সময় যখন যে মানুষগুলো তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমার পিছনে বিচিং করে, তখন কিন্তু তুমি সেই মানুষগুলোর পার্সোনালিটি কীরকম, তাদের ক্যারেক্টারিস্টিক্স কীরকম, তোমার খারাপ সময়কে আরও ডাউন করার চেষ্টা করে যারা, তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তুমি ধরতে পারবা। ঠিক তেমনিভাবে তুমি যখন খারাপ থাকো, তোমার পাশে এসে কারা দাঁড়ায়, তোমাকে তারা কিভাবে উপরে আপহোল্ড করার ট্রাই করে, এই জিনিসগুলোর, এই মানুষগুলোর পার্সোনালিটিও কিন্তু তোমরা সেই টাইমই ক্যাচ করতে পারবা। সো প্রত্যেকটা মানুষের সাথে, অনেক ক্ষেত্রে বলা হয় যে কোনো মানুষের ক্যারেক্টার বুঝতে বা চরিত্র বুঝতে এক জীবনে বহুত সময় না, জিনিসটা কিন্তু, কথাটা কিন্তু একদম নিরেট সত্য। তুমি যদি বলো যে একটা মানুষকে আমি পা থেকে মাথা অব্দি আগাগোড়া চিনি, এইটা একদম টোটালি ভুল কথা। মানুষের মন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, মানুষের ক্যারেক্টার যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। মানুষের মন, মানুষের ক্যারেক্টার, এগুলা পরিবর্তন হওয়ার পিছনে সবচেয়ে বড় যে রিজনটা থাকে সেটা হচ্ছে তার সারাউন্ডিংস বা তার চারপাশে যে মানুষগুলো আছে, সে যে পরিবেশের ভেতর থাকে। এখন মনে করো তুমি একটা ভালো মানুষ, ঠিক আছে, তুমি যদি মনে করো এক গ্রুপ চোরের সাথে মেলামেশা শুরু করো, ঠিক আছে, তুমি দেখবা যে এক সপ্তাহ পরে তুমি একজন চোর হচ্ছ। তুমি যদি মনে করো যে কিছু ভালো মানুষের সাথে মেশা শুরু করো, আল্লাহওয়ালা মানুষের সাথে মেশা শুরু করো, তুমি দেখবে যে একটা সার্টেন টাইম পরে যে তুমিও তাদের মতো আল্লাহওয়ালা হয়ে গেছো। তুমি মনে করো কিছু কবির সাথে মিশতেছো, তাহলে দেখবে যে কিছু সময় পরে তোমার ভেতরেও যে কবিদের যে ডিপ যে ব্যাপারগুলো থাকে, তোমার ভেতরেও দেখবা কবি কবি একটা ভাইব চলে আসছে। সো তোমার পার্সোনালিটি কীরকম হবে, তোমার ক্যারেক্টার কীরকম হবে, এইটার জন্য কিন্তু তোমার সারাউন্ডিংস বা তোমার পরিবেশ খুবই
খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো লাইফে মানুষের সাথে মেশার সময় অবশ্যই মানুষকে যাচাই বাছাই করে তারপরে মিশবা। একটা জীবন কখনো মানুষজনকে চেনার বহুত সময় না। কখনো লাইফে চলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, কখনো মানুষের উপর ডিপেন্ডেন্ট হবে না, সবসময় ডিপেন্ডেন্ট থাকবা নিজের সৃষ্টিকর্তা এবং নিজের উপরে। সবসময় সৃষ্টিকর্তার উপর তাওয়াক্কুল রাখবা, নিজের উপর বিশ্বাস রাখবা যে আমি এই যে কাজটা করতেছি এই কাজটা আমি জানি এটা সফল হবে। এইরকম নিজের উপর কনফিডেন্স বিল্ড আপ করে তারপরে লাইফের সামনে আগাইতে হবে। যদি দেখো যে না তোমার কনফিডেন্স ঠিক ছিল বাট তারপরে তুমি সামহাও কাজটায় ফেল করছো, তাহলে তোমার মাথায় রাখতে হবে তুমি যে প্রসেসে বা যে ওয়েতে কাজটা করতেছো তোমার প্রসেসটা ভুল ছিল। তোমার উপরওয়ালা তোমাকে অবশ্যই এমন কিছু দিবে যেটা তুমি ডিজার্ভ করো। তোমার উপরওয়ালা কখনো তোমাকে এমন কোনো কিছু দিবে না যেটার পেইন বা যেটার লোড তুমি নিতে পারবে না। লাইফে হাজার হাজার মানুষের সাথে দেখা হবে, যত মানুষের সাথে দেখা হোক কখনো চিন্তা করবে না যে এই মানুষটা আমার সাথে কেন খারাপ করছে, এই মানুষটা আমার সাথে এরকম না করলেও পারতো। জীবনে প্রত্যেকটা আজ জন্মের পরে যখন তোমার একটা মানুষের বোধ আসে, বোধ থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার মানুষের সাথে দেখা হবে। প্রত্যেকটা মানুষ তোমার ওয়েল উইশার হবে না, প্রত্যেকটা মানুষ তোমাকে ক্ষতি করবে না। কিছু সার্টেন মানুষ তোমার জন্য ওয়েল উইশার হবে, কিছু সার্টেন মানুষ তোমার জন্য ক্ষতি করবে, আবার কিছু সার্টেন মানুষ তোমার ক্ষেত্রে নিউট্রাল ওয়ে প্লে করবে। সো প্রত্যেকটা মানুষের সাথে যখন মিট করবা, কোনো মানুষ যদি তোমার সাথে খারাপ করে কখনো এটা মনে করবে না যে কেন আমার সাথে খারাপ করছে। জাস্ট একটা কথা তোমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা, এই যে কথাটা আমি লিখে দিচ্ছি। উই মেড ফর রিজন এইদার ইটস ব্লেসিং অর এ লেসন। আমাদের জীবনে যা কিছু হয়, আমরা যত মানুষের সাথে দেখা করি, কেউ আমার সাথে খারাপ করুক ভালো করুক, প্রত্যেকটা জিনিস কিন্তু এই একটা লাইনের ভেতরেই বন্দি। উই মেড ফর রিজন, আমরা একটি কারণের জন্য মিলিত হই। এইদার ইটস ব্লেসিং অর এ লেসন, এটা হয় আমাদের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো রহমত, না হলে আমাদের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো শিক্ষা, যার মাধ্যমে যদি এটা আমাদের শিক্ষা হয় তাহলে কি হবে, আমাদের লাইফে আপকামিং যেই ঝড়ঝাপটাগুলো আপস অ্যান্ড ডাউনসগুলো আসবে সেটার জন্য তোমার সৃষ্টিকর্তা তোমাকে রেডি করতেছে, যাতে কাল যখন মহাবিপদ আসবে সেই মহাবিপদে তুমি যাতে ভেঙে না পড়ো, তোমার স্পাইনটা যাতে শক্ত থাকে। আর যদি এটা তোমার জন্য লেসন না হয়, ব্লেসিং হয়, তাহলে তার কোনো কথাই নেই। সো কারো বেলায় জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করবা না, সবসময় জাস্ট এই একটা কথা লাইফের ক্ষেত্রে মনে রাখবা, জীবনে কোনো কিছু খারাপ হোক ভালো হোক, কোনো মানুষ তোমার সাথে খারাপ করুক ভালো করুক, জাস্ট এই একটা কথা লাইফ টাইম মনে রাখবা, দেখবা যে কোনো পেইন লাগতেছে না। ওকে, আলটিমেটলি তোমাকে হ্যাপি থাকার দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমাকে কেউ হ্যাপি রাখবে না। তুমি যদি নিজেকে ভালো না রাখতে পারো, তুমি তোমার পরিবারকে কখনো দেখতে পারবে না। তোমার কাছে সবচেয়ে আপনজনকে তোমার বাবা মা, তোমার পরিবার, তোমার ছোট ভাই বড় ভাই, সবাই ভাই বোন, তাই তো? সো তোমার কি তাদের প্রতি অবশ্যই একটা রেসপন্সিবিলিটিস আছে। তাহলে তোমার মেইন রেসপন্সিবিলিটিকে নিজের উপরে, তুমি যদি নিজেকে টেক কেয়ার করতে পারো, নিজেকে যদি তুমি পলিশড রাখতে পারো, তুমি সবসময় তোমার পরিবারকে দেখে রাখতে পারবা। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা। ভাই একটা টিপস দেন, আপনার সবগুলো বিষয় অধ্যায় প্রায় শেষ কিন্তু ক খ এর প্রশ্নগুলো মনে থাকে না, কি করব? আমি এই যে গতকালকে কিন্তু তোমাদেরকে মনোবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশন টপিকটা দেওয়া হচ্ছে সেই সাজেশন টপিকগুলো ধরে তোমার টেস্ট পেপার বা তোমার গাইডের ক খ প্রশ্নগুলো পড়ে ফেলবা, দ্যাট উইল বি এনাফ ফর ইউর আপকামিং এক্সাম। ওকে, এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না। তোমার পুরো বইটা অ্যানালাইসিস করে যেই মেইন ফ্যাক্টরগুলো বা যেই টপিকগুলো না পড়লেই না, একদম সেই টপিকগুলো রাখছি, মানে যেখান থেকে এভরি ইয়ার তোমার দেশের রেপুটেটেড স্কুল কলেজ, মানে কলেজ, তারপরে তোমার বোর্ডে কোয়েশ্চেন থাকে, ঠিক সেই সকল কোয়েশ্চেনগুলোই কিন্তু রাখছি। সো তুমি ভিডিওটা ভালোভাবে দেখবা, এরপরে ওই টপিকের উপর যে ক খগুলো আছে সেগুলো তুমি গাইড দেখে করে ফেলবা। ওকে ভাইয়া, আপনার মতো যদি চিন্তাধারা করতে পারতাম তাহলে জীবনে অনেক মানুষের সাথে কখনোই পরিচিত হতাম না। শোনো, লাইফে প্রত্যেকটা জিনিস যা হয় এটা তোমার সৃষ্টিকর্তার প্ল্যান, ইউ কান্ট স্কিপ ইট। তোমার তকদিরে যা হবে এটা আর তুমি জন্মের আরো 50,000 বছর আগে লেখা আছে, তুমি এটা করতে পারবা না, তুমি এটা কখনো চেঞ্জ করতে পারবে না। কিছু কিছু জিনিস আছে আমাদের হচ্ছে পুরোটা জন্মের আগে লেখা থাকে, আর কিছু কিছু জিনিস কি হয় আমরা আমাদের কাজের মাধ্যমে অর্জন করে নিই। আমাদের লাইফে যা কিছু হবে তার অর্ধেক জিনিস আছে হচ্ছে আমাদের জন্মের 50,000 বছর আগে লেখা, যেমন আমাদের জন্ম মৃত্যু এই সকল জিনিস, বিবাহ, এগুলো হচ্ছে আমাদের 50,000 বছর আগে লেখা হয়। আর কিছু কিছু জিনিস কি হয়, কিছু কিছু জিনিস হচ্ছে আমরা আমাদের হার্ডওয়ার্কসের মাধ্যমে অ্যাচিভ করে নিই। এখন আমরা মনে করো লাইফে এইটা পাই না ওইটা পাই না, দেখো তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তোমার সৃষ্টিকর্তা চাইলে তোমাকে হসপিটালের বেডে শোয়া রাখতে পারতো, তোমাকে শোয়া রাখে নাই, অথচ তুমি তোমার জীবনে ছোটোখাটো কোনো একটা জিনিস অ্যাচিভ করতে পারো নাই দেখে সৃষ্টিকর্তার প্রতি তোমার অভিযোগের শেষ নাই। এখন সৃষ্টিকর্তা যদি তোমাকে মনে করো সুস্থ স্বাভাবিক না রেখে যদি হসপিটালে ফেলায় রাখতো, তুমি কি করতা? তোমার কিছু করার ছিল? তোমার তো কিছু করার ছিল না। আমরা যখন দোয়া করি আমাদের চাওয়াগুলো আমাদের সৃষ্টিকর্তা 3 ভাবে অ্যাকসেপ্ট করেন। এইদার আমরা যখন দোয়া করি, দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল হয় ইনস্ট্যান্ট,
এইদের আমাদের চাওয়াটা ইনস্ট্যান্ট কবুল হয়, আমরা সৃষ্টিকর্তার কাছে কিছু একটা চাইলাম, সৃষ্টিকর্তা ইনস্ট্যান্ট সেটা অ্যাকসেপ্ট করলেন। আদারওয়াইজ আমরা যেটা চাইছি সেইটা অ্যাকসেপ্ট না করে তিনি আমাদের আপকামিং কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিলেন। আর যদি এইটাও না হয় তাহলে মৃত্যুর পরবর্তী জীবনে কি করবেন, তিনি আমাদের ওই চাওয়াটা পূরণ করবেন, বা মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের জন্য সর্বোচ্চ সুখের যে জিনিসটা হয় বা কাঙ্ক্ষিত যে জিনিসটা হয় সেইটার মাধ্যমে আমাদের সেই চাওয়াটা পূরণ করবেন। ওকে, সো সৃষ্টিকর্তা সবসময় দেওয়ার জন্য ব্যস্ত, লাইফ নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। তোমরা সাইকোলজি পড়তে চাও, আরও দেখি যে হতাশ হয়ে যাও, তোমরা সাইকোলজি পড়ে মানুষজনকে একদম সাইকোলজিক্যালি মোটিভেট করবা, তা না তোমরা আরও ডিমোটিভেট হয়ে যাচ্ছ। আসো পরের কোয়েশ্চেনটাই যাই। এক পার্সোনালিটি নিয়ে কত কিছু বলা লাগলো। 8 নম্বরে আসো। 8 নম্বরে কি আছে? যারা খেলাধুলা করে তারা কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী, অন্তর্মুখী, বহির্মুখী, উভয়মুখী, নাকি হচ্ছে তোমার অসম্ভাবী? যারা খেলাধুলা করে, স্পোর্টসম্যান, আমি নিজেও কিন্তু পার্সোনালি এখনও কিন্তু আমি খেলাধুলার সাথে অ্যাক্টিভ। যারা খেলাধুলা করে তারা কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী, অন্তর্মুখী, বহির্মুখী, উভয়মুখী, নাকি অসম্ভাবী? 8-এর অ্যান্সার কত হবে বলো? 8 নম্বরের অ্যান্সার কত হবে? আটের অ্যান্সার লিখছে খ। হ্যাঁ, যারা খেলাধুলা করে মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে এক্সট্রোভার্ট, কারণ তারা যদি ইন্ট্রোভার্ট হইতো তারা কিন্তু ঘরের কোনায় বসে থাকতো। সো তারা যেহেতু মাঠে যে খেলাধুলা করতেছে দ্যাট মিনস কি তারা হচ্ছে এক্সট্রোভার্ট বা বহির্মুখী। তাহলে পরেরটায় চলে যায়। আসো 9 নম্বরে কি আছে দেখি। কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব কাঠামোকে আত্মধারণ হিসেবে দেখেছেন? কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব কাঠামোকে আত্মধারণ হিসেবে দেখেছেন? ওয়াল্টার মিশেল, আলবার্ট বান্দুরা, নাকি হচ্ছে তোমার কার্ল রজার্স, নাকি আব্রাহাম মাসলো? কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব কাঠামোকে আত্মধারণ হিসেবে দেখেছেন? ওয়াল্টার মিশেল, আলবার্ট বান্দুরা, কার্ল রজার্স, নাকি হচ্ছে তোমার আব্রাহাম মাসলো? সালিম আহমেদ লিখেছেন 8-এর খ। আনন্দ সরকার 8-এর খ। তোমরা যারা 8-এর অ্যান্সার খ দিয়েছো তোমাদের অ্যান্সার ঠিক আছে। 9-এর অ্যান্সার কত হবে বলো? কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব কাঠামোকে আত্মধারণা হিসেবে দেখেছেন? ওয়াল্টার মিশেল, আলবার্ট বান্দুরা, কার্ল রজার্স, নাকি হচ্ছে তোমার আব্রাহাম মাসলো? তোমার প্রিন্স নিয়াম লিখছে 8-এর গ। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে তোমার কার্ল রজার্স। কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব কাঠামোকে আত্মধারণা হিসেবে দেখেছেন? এটা হচ্ছে কার্ল রজার্স। ওকে, এটা কি হবে? এটা হবে তোমার কার্ল রজার্স। আসো তাহলে আমরা পরেরটাই যাই। পরেরটা কি আছে? হ্যাঁ, প্রিন্সিয়াম লিখছে সাদিয়া আফরিন, নয়ারসি, কার্ল রজার্স, সবগুলাই ঠিক আছে। এরপরে আত্ম উপলব্ধিকারী ব্যক্তি হলো তারা যারা ব্যতিক্রমধর্মী সুস্থ ব্যক্তিত্বের অধিকারী এবং যাদের ব্যক্তিগত বৃদ্ধির ধারণা অব্যাহত থাকে। আত্ম উপলব্ধিকারী ব্যক্তি হলো তারা যারা ব্যতিক্রমধর্মী সুস্থ ব্যক্তিত্বের অধিকারী এবং যাদের ব্যক্তিগত বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। মন্তব্যটি কার? ওয়াল্টার মিশেল, আলবার্ট বান্দুরা, কার্ল রজার্স, নাকি আব্রাহাম মাসলো? 10-এর অ্যান্সার কত হবে বলো? এই যে অলরেডি প্রিন্সিয়াম লিখছে 10-এর ঘ হবে। তোমরা যারা জানো তারা কমেন্ট করো, আর যারা জানো না তারা বলো যে ভাই আমি জানি না। 10-এর অ্যান্সার কত হবে? আত্ম উপলব্ধিকারী ব্যক্তি হলো তারা যারা ব্যতিক্রমধর্মী সুস্থ ব্যক্তিত্বের অধিকারী এবং যাদের কি হয় ব্যক্তিগত বৃদ্ধির ধারণা অব্যাহত থাকে। মন্তব্যটি কার? ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন প্লিজ, পড়াতে যেতে হবে। তুমি নিজের পড়া যদি আগে না শেষ করো তুমি আরেকজনকে কি পড়াবা বলো? হ্যাঁ, এটা দ্রুত শেষ করে দিবা। আমার নিজেরও একটু শরীরটা খারাপ লাগতেছে। আমি আজকে তোমাদের এই যে 2টা ক্লাস নিচ্ছি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি আজকে সারাদিনে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। ব্রেকফাস্ট, লাঞ্চ কিছুই না, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। সকালে ভার্সিটি গেছি, ক্লাস করছি, অ্যাসাইনমেন্ট দিছি, প্রেজেন্টেশন জমা দিছি, ভাইভা ছিল, তারপরে হচ্ছে যে এখন তোমাদের 2টা ক্লাস নিচ্ছি। আমার অবস্থাটা একটু চিন্তা করো। তোমরা তো রুমের মধ্যে বসে ক্লাস করতেছো, আমি এখানে দাঁড়ায় ক্লাস করতেছি। আমার এই স্টুডিওতে এখন কিন্তু এসিও চলতেছে না, আমি দাঁড়ায় ক্লাস নিচ্ছি। আমার কথা চিন্তা করো একটু। আমি কিন্তু চাইলে আজকে তোমাদের ক্লাসটা ক্যান্সেল করতে পারতাম, আমার কাছে কিন্তু সুযোগ ছিল, বাট আমি কিন্তু ক্লাসটা ক্যান্সেল করি নাই। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার 10-এর ঘ, আব্রাহাম মাসলো। তারপরে আমরা ক্লাসটা দ্রুত শেষ করবো। ওকে, পরেরটাই যাই। আসো 11 নম্বর। 11তে কি আছে দেখি। কাহিনী সংপ্রত্যক্ষণ অভিজ্ঞা কয়টি কার্ড নিয়ে গঠিত? 18টি, 19টি, 20টি, 21টি। কাহিনী সংপ্রত্যক্ষণ অভিজ্ঞা কয়টি কার্ড নিয়ে গঠিত? 18টি, 19টি, 20টি, 21টি। এটার অ্যান্সার কত হবে? কাহিনী সংপ্রত্যক্ষণ অভিজ্ঞা কতটি কার্ড নিয়ে গঠিত? 18টি, 19টি, 20টি, 21টি। 11-এর অ্যান্সার কত হবে? প্রিন্সিয়াম লিখছে 11-এর গ। বাকিরা বলো।
কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা কতটি কার্ড নিয়ে গঠিত? 18টি, 19টি, 20টি, 21টি, কত হবে? আনন্দ সরকার 11-র গ। তোমরা যারা 11 অ্যান্সার গ দিয়েছো তোমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে আমরা পরেরটায় চলে যাই। 12 নম্বরে কি আছে দেখি। একত্রে কয়েকটি চিঠির শ্রুতি লিখন দিতে পারাকে বলে কি? একত্রে কয়েকটি চিঠির শ্রুতি লিখন দিতে পারাকে কি বলে? মৌলিক সংলক্ষণ, গৌণ সংলক্ষণ, কেন্দ্রীয় সংলক্ষণ, বাহ্যিক সংলক্ষণ। আপনি আলফি ম্যামের ক্লাসে এসি বন্ধ করে দেন, এই জন্য আজকে আপনার ক্লাসে এসি নাই। আরে দুষ্টু বলা ভাই, আলফি ম্যামের ক্লাসে আমাকে কখন দেখলা? তোমাদের আলফি ম্যাম খুবই ওয়ান্ডারফুল একজন টিচার, তোমরা ম্যামের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে। ওকে, তোমাদের আলফি ম্যাম কিন্তু আমার খুব ভালো একটা ফ্রেন্ড। সো তোমরা ম্যামের ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। জাস্ট ম্যামের ক্লাস না, ভাইয়ের ক্লাসটা একটু কইরো। সো 12 অ্যান্সার কত হবে বলো? 12 অ্যান্সার হবে হচ্ছে তোমার ক নাম্বার, মৌলিক সংলক্ষণ। তাহলে কয়েকটি চিঠির শ্রুতি লিখন দিতে পারাকে কি বলে? একত্রে দিতে পারাকে কি বলে? মৌলিক সংলক্ষণ। একত্রে কয়েকটি চিঠির শ্রুতি লেখন দিতে পারাকে কি বলে? মৌলিক সংলক্ষণ। ওকে, তো চলো বাকি এমসিকিউগুলো তোমরা নিজেরা সলভ করে নিও। আমরা একটা সিকিউ কোশ্চেন দেখি, দেখে এরপরে আমরা আমাদের ক্লাসটা ক্লোজ করি। আপনি জুস দিয়েছিলেন, কি ব্যাপার? তোমরা কিভাবে জানো এসব? ও জুস দিছিল, তোমরা দেখে ফেলছো? আচ্ছা, বুঝতে পারছি। না, তোমাদের ম্যাম অনেক তৃষ্ণায় ছিল তো। হেল্পিং পুর ইজ মাই প্যাশন। ওকে, তো বাকি এমসিকিউগুলো তোমরা সলভ করে নিও। আসো আমরা একটা সিকিউ দেখি, সিকিউ দেখার মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত করি। যেহেতু তোমাদের টিউশন আসছে, তোমাদের ভাইয়ের ক্ষুধা লাগছে। ও বাবা, দেখে ফেলেছি। তোমাদের আলফি ম্যাম বেশি ভালো মানুষ নাকি ফারহান ভাইয়া বেশি ভালো মানুষ? ভালো মানুষ কে, আলফি ম্যাম না ফারহান ভাইয়া? আপনার কথা শুনে চিনছি ওই দিন ভাই। আরে খোদা, পোলাপাইন এত পাকনা। ভালো মানুষ কে, আলফি ম্যাম নাকি ফারহান ভাই? কে বেশি ভালো মানুষ? আচ্ছা, এটার কমেন্ট করো, তার আগে আমি একটু উদ্দীপকটা দেখি তোমাদের। দৃশ্যকল্প 1, মুহিব সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে সহজে কারোর সাথে মিশতে পারে না, তার বন্ধুর সংখ্যা খুবই কম, তার ভাই শহীদ বন্ধু মহলে খুবই জনপ্রিয়, তার সাথে রাগ করে বেশি সময় কেউ থাকতে পারে না। দৃশ্যকল্প 2, বেলা বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে, এজন্য তার বাবা তাকে নিয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে গেলেন। মনোবিজ্ঞানী বেলাকে কতগুলো কার্ডের মাধ্যমে ছবি দেখালেন এবং এর ভিত্তিতে একটি ছোট গল্প লিখে দিতে বললেন। এই গল্পের ভিত্তিতে মনোবিজ্ঞানী বেলার সমস্যা চিহ্নিত করলেন এবং কি করলেন? পরামর্শ দিলেন। তাহলে মুহিব ও শহীদের মধ্যে ব্যক্তিত্বের পার্থক্য লিখো। গ নাম্বার প্রশ্ন কি ছিল? মুহিব ও শহীদের ব্যক্তিত্বের পার্থক্য লিখো। আর ঘ নাম্বার কোশ্চেন কি? বেলার সমস্যা চিহ্নিত করতে মনোবিজ্ঞানী কোন অভিক্ষা ব্যবহার করেছেন? গ নাম্বারটা আমি বলে দিচ্ছি, ঘ নাম্বারটা তোমরা বলবা। ভালো মানুষ ছিল দীপুমণি। আরে যে গেছে সে গেছে, এখন তো কম্পেয়ার হচ্ছে তোমাদের আলফি ম্যাম আর ফারহান স্যারের উপরে। বলো কে বেশি ভালো মানুষ, আলফি ম্যাম না ফারহান স্যার? আপনারা সবাই ভালো। প্রিন্সিয়াম কিন্তু একদম নিউট্রালি আমার কাছে সেরা শিক্ষামন্ত্রী। তোমরা যেদিন জিপিএ 5 পাবা, ভালো রেজাল্ট করবা, সেদিন তোমরাই বলবা যে ভাইয়া আপনারা সেরা। মিলাই নিও, তোমরাই বলবা। আচ্ছা, গ নম্বরের অ্যান্সার আমি তোমাদেরকে হেল্প করতেছি, সবাই ভালো পড়াবে। যার ক্লাস করে ফ্যান হয়ে যে আপনার কথা বললে ম্যাম কষ্ট পাবে, তাই আর মন্তব্য করলাম না। আচ্ছা,
ওকে, আসো এখানে আমরা একটু দেখি মুহিব এবং শহীদের ব্যক্তিত্বের ধরনের পার্থক্য লিখো না। তোমাদের ম্যাম পার্সোনালি খুবই ট্যালেন্টেড একজন মানুষ, আমি তাকে পার্সোনালি চিনি। তার পড়ানোর টেকনিক, তার কথা বলার ধরন জাস্ট ওয়ান্ডারফুল। তোমরা তার ক্লাসটা যদি ভালোভাবে করো, ইনশাল্লাহ তোমরা তার ক্লাস থেকে অনেকভাবে উপকৃত হতে পারবা। আলফি ম্যাম কিছুটা রাগী, বাট আপনি রাগী না, আমি যে কি ডেসপারেট পরিমাণে রাগী তোমাদের কোনো ধারণা নেই। ভাইয়া রাগে না, বাট ভাইয়ার রাগ হচ্ছে খুবই ঠান্ডা রাগ, খুবই ঠান্ডা রাগ। আমি মানে মারবো, কোনো শব্দ হবে না, কিন্তু মনে করো তোমার বুক ফুটো হয়ে বের হয়ে যাবে। ভাইয়ার রাগ হচ্ছে এরকম, ভাইয়া কোনো শাউট করে না। আমার টাইপ হচ্ছে এরকম, মুহিব অন্তর্মুখী, শহীদ বহুর্মুখী। হ্যাঁ, মানে একজন হচ্ছে ইন্ট্রোভার্ট, একজন হচ্ছে এক্সট্রোভার্ট। ঠিক আছে, মুহিবের ক্ষেত্রে মুহিব কি, মুহিব হচ্ছে ইন্ট্রোভার্ট, আর হচ্ছে শহীদ কি, শহীদের ব্যক্তিত্ব হচ্ছে এক্সট্রোভার্ট। ওকে, ঘ নম্বরের অ্যান্সারটা করো। ঘ নম্বরের অ্যান্সার কি হবে? বেলার সমস্যার সমাধান চিহ্নিত করতে মনোবিজ্ঞানী কোন অভিক্ষা করেছিলেন? এইটার মাধ্যমে আজকে তোমাদের ক্লাস শেষ করে দিব, যাও। যদি দ্রুত কোয়েশ্চেন না করো তাহলে কিন্তু এখনই আলফি ম্যামকে বলে দিব যে তোমাদের যাতে ক্লাসে আরও বেশি করে বকাঝকা করে। সিয়াম ভাইয়া আর আপনার ফ্যান ভাইয়া কখনো দেখা হলে ছবি তুলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, তুমি ঢাকা ভার্সিটিতে এসো, দেখা হবে ইনশাল্লাহ। আপনার এইচএসসি ব্যাচ কত? খুব ইম্পর্টেন্ট জানা? যদি খুব ইম্পর্টেন্ট হয় তাহলে বলবো, বাট তোমার থেকে যথেষ্ট সিনিয়র, এইটুক শিওর থাকো। আনন্দ সরকার লিখতে হচ্ছে সংপ্রত্যক্ষণ অভিক্ষা। এক্স্যাক্টলি এইটার অ্যান্সার আমি খুঁজতেছিলাম, সংপ্রত্যক্ষণ অভিক্ষা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সংপ্রত্যক্ষণ অভিক্ষা। আচ্ছা, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 23, তোমাদের আরও 3 বছর আগে। ওকে, তো তোমাদের যেহেতু টিউশন আছে, ভাইয়ার ক্ষুধা লাগছে, ওভারঅল ক্লাসও মোটামুটি কমপ্লিট। তো এর মাধ্যমে আজকে তোমাদের শেষ হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস। আশা করি ক্লাসটা সকলের ভালো লাগছে। আর এসি লাগবে না ভাই, ক্লাস শেষ, আর এখন এসি দিয়ে লাভ নেই। তো আশা করি তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে আমার জন্য দোয়া করো। আর আশা করি ক্লাসটা তোমাদের সকলের কাছে ভালো লাগছে। তাহলে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, সো আল্লাহ হাফেজ।